হ্যালো এভরিওয়ান, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি করছো তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কি টপিকের উপর ক্লাস হবে? দেখো, ভারতীয় সংবিধানের উপর এমসিকিউ সেশন চলছিল। তোমরা প্রত্যেকে জানো এসবি ইনস্টিটিউটের যে ইউটিউব চ্যানেল, সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউ সেশন কিন্তু চলছে। তোমরা সেই জন্য কন্টিনিউয়াসলি কিন্তু এসবি ইনস্টিটিউটের চ্যানেলটিকে ফলো করতে থাকো, তাহলে কিন্তু তোমরা যারা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অত্যন্ত উপকার আসবে। এবং আমরা এমসিকিউ সেশনে সেই কোশ্চেনগুলোই রাখি যে কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল বা আর কি আপকামিং পরীক্ষাগুলোর জন্য আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেরকম ভাবে বাছাই বাছাই কোশ্চেনেরই সেশন কিন্তু করানো হয়। সেই জন্য বলবো, যারা দেখছো তারা তো দেখতে থাকো, এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এবং প্রথম কোশ্চেন কি আছে দেখব। প্রথমে দেখো, প্রথম কোশ্চেনটি রয়েছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার প্রদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করে আনা হয়? অর্থাৎ প্রথমে আগে কি 21 বছর ছিল, মানে ভোটাধিকারের বয়স, অর্থাৎ ভোটার তালিকায় নাম ওঠার যে বয়স আর কি, এক কথায় যদি বলি, সেটা কত অপশন রয়েছে কি 51তম সংবিধান সংশোধনী, 61তম সংবিধান সংশোধনী, 68তম, 42তম। সঠিক উত্তর কিন্তু হবে আমাদের কিন্তু 61তম সংবিধান সংশোধনী। এই যে 61তম সংবিধান সংশোধনীটা, এটা কত সালে হচ্ছে, সালগুলো একটু আমাদের মনে রাখতে হবে। 61তম সংবিধান সংশোধনী হচ্ছে 1988-তে, 1988-তে। আর এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, মানে এটা যদিও কার্যকর হচ্ছে 1989 সালে। কি বললাম, বোঝা গেল বিষয়টা? আর এর ভিতরে আরো একটা, এটা কিন্তু উত্তর আমাদের হচ্ছে তাহলে 61তম সংবিধান সংশোধনী, অর্থাৎ বি। এখানে আরো একটা জিনিস যেটা বলা, সেটা হচ্ছে এই যে 51তম সংবিধান সংশোধনীটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 51তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু ভারতীয় সংবিধানের 330 ও 332 এই দুটো ধারা সংযুক্ত হয়। এই 330 ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই যে আমাদের যে এসসি এসটির যে মানে যারা যারা আর কি রয়েছে, বা এসসি এসটি যে সংরক্ষণ, ভারতীয় সংবিধানের যে সংরক্ষণের যে ব্যবস্থাটা রয়েছে, সেই বিষয়ে কিন্তু বিস্তরে আলোচিত রয়েছে কিন্তু এই যে 330 ধারাতে। কি বললাম, বুঝে গেছে? এটা একটু খেয়াল রাখবে তোমরা। চলো এগোই। পরের কোশ্চেনটি কি রয়েছে, বলছে ভারতীয় সংবিধানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পার্ট 2 তে কোন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা রয়েছে? অপশানে দেখো, এগুলো অপশানগুলো দেওয়া নেই, আমি দিয়ে দিচ্ছি সি আর ডি। মৌলিক অধিকার, মৌলিক অধিকার আমরা প্রত্যেকেই জানি রয়েছে পার্ট 3 তে। পার্ট 3 তে কত না 12 থেকে 35 ধারার ভিতরে রয়েছে। তারপর রয়েছে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিজ, আমরা প্রত্যেকেই জানি কত রয়েছে না 51 এ ধারাতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজ বা মৌলিক কর্তব্য। বর্তমানে আমাদের কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 11টি মৌলিক কর্তব্য রয়েছে। আচ্ছা, নাগরিকত্ব রয়েছে কত না, নাগরিকত্ব রয়েছে পার্ট 2 তে। পার্ট 2 এর কত থেকে কত ধারায় না 5 থেকে 11 ধারায়। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, বা ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি, যেটা রয়েছে কত ধারায় না, যেটা রয়েছে 36 থেকে 51 ধারাতে কিন্তু রয়েছে। কোন কোন পার্টে আছে? পার্ট 4 এ। তাহলে আমরা সেই অনুযায়ী কিন্তু পেয়ে যাচ্ছি সঠিক উত্তর আমাদের অপশন সি, অর্থাৎ নাগরিকত্ব। কি বললাম, বুঝে গেছে? অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে রয়েছে নাগরিকত্ব, দ্বিতীয় অধ্যায়ে 5 থেকে 11 ধারায় রয়েছে কিন্তু নাগরিকত্বের বিষয়ে যাবতীয় আলোচনা। তারপরের কোশ্চেনটি কি আছে দেখবো, বলছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়ে কোন তফসিলে আলোচনা করা রয়েছে? যদি দেখি, প্রথম তপশিল রয়েছে, দ্বিতীয় তপশিল রয়েছে, তৃতীয় তপশিল এবং নবম তপশিল রয়েছে। আমরা তোমাদের ক্লাসে করিয়েছি, অফলাইন যারা ক্লাস করো তারা তো প্রত্যেকেই জানো, এবং কি আমি অনলাইন ক্লাসে অর্থাৎ যে ইউটিউবে যে ক্লাসগুলো রয়েছে রেকর্ডিং ক্লাস, সেগুলোতেও কিন্তু আমি করিয়েছি আর কি, যেটা টিয়ার্স অফ ওল্ড প্রিএমটিক্স এর মাধ্যমে। ঠিক আছে, এই যে কি টিয়ার্স, টি ই এ আর এস, টিয়ার্স, এই যে ইমলিউমেন্ট মানে কি ভাতা, সেটা আছে কত ধারায় না দ্বিতীয়তে। এই দেখো 1 নম্বর অক্ষর 2 নম্বর অক্ষর, তাহলে কি আছে ই ফর ইমলিউমেন্টস বা ভাতা, সেটা আছে কিন্তু দ্বিতীয় তপশিলে। সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের দ্বিতীয় তপশিল।
এটা কি, এটা যারা যারা আর কি জানো তারা প্রত্যেকেই সহজে বুঝতে পারবে। বাকিটা লিখলাম না, টিয়ার্স অফ ওল্ড পিএম, ওল্ডটা আমি ক্যাপিটালে লিখি, ঠিক আছে। প্রত্যেকটা অক্ষর দিয়ে এক একটা কি হচ্ছে আমাদের তপশিলের বিষয়গুলো রয়েছে আর কি। নেক্সট দেখব কি বলছে, পরের কোশ্চেনটি রয়েছে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিষয়বস্তু কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর রয়েছে কানাডার সংবিধান, 2 নম্বর ব্রিটিশ সংবিধান, 3 নম্বর অস্ট্রেলিয়ার সংবিধান, 4 নম্বর আয়ারল্যান্ডের সংবিধান। খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো যে ব্রিটেনের সংবিধান বা ব্রিটিশ সংবিধান থেকে কিন্তু অনেক বিষয়বস্তু নেওয়া হয়েছে, যেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন বিধি নির্মাণ পদ্ধতি, সংসদীয় ব্যবস্থা, ক্যাবিনেট ব্যবস্থা, ঠিক আছে, এই সমস্ত কিছুই কিন্তু নেওয়া রয়েছে। অধিকাংশটাই কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেওয়া রয়েছে। কিন্তু এখানে আমাদের যে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতিটা সেটা কিন্তু নেওয়া রয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ঠিক আছে। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা। কি বললাম, বুঝে গিয়েছে? তারপরেরটি এগোবো। বলছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে। মৌলিক অধিকার আমরা প্রত্যেকেই জানি, আমি একটু আগের কোশ্চেনেই বললাম কি মৌলিক অধিকার আছে আমাদের কততে না, পার্ট 3-তে, কত 12 থেকে 35 ধারাতে মৌলিক অধিকার আছে। আর এই মৌলিক অধিকার গৃহীত হয়েছে কোথা থেকে না, সঠিক উত্তর নেব আমরা অপশন বি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হচ্ছে কেমন সংবিধান না, বিশ্বের মধ্যে সবচাইতে প্রাচীন সংবিধান এবং প্রস্তাবনা সম্বলিত প্রাচীন লিখিত সংবিধান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, কি বললাম, বোঝা গেল? নেক্সট দেখো, বলছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টি কোন সংবিধান থেকে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে। কানাডার সংবিধান, জার্মানির সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের না অস্ট্রেলিয়ার সংবিধান। কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টনের যে ব্যাপারটা সেটা কিন্তু নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কি বললাম, বুঝে গিয়েছে? অর্থাৎ কেন্দ্র রাজ্যের ক্ষমতা বন্টনের যে ব্যাপারটা সেটা ভারতীয় সংবিধান গৃহীত হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কি বললাম, বুঝে গেল? তারপরে দেখো বলছে নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন, খুব গুরুত্বপূর্ণ, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন কে পেশ করেন। অপশন এ তে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, বি তে রয়েছে জওহরলাল নেহেরু, ডি বি আর আম্বেদকর, আর সি আর ডি তে কি রয়েছে উপরের কোনোটিই নয়। এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু জওহরলাল নেহেরু, অপশন বি। অর্থাৎ এই যে অপশন বি তে রয়েছে জওহরলাল নেহেরু, এটা হচ্ছে সঠিক উত্তর। ইনি কি করেন না, উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করেন গণপরিষদে। কবে পেশ করে সেটা হচ্ছে 1946 সালে। 1946 সালের 13ই ডিসেম্বর, 13 ডিসেম্বর। কি বললাম, বোঝা গেল? এটা কিন্তু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করছে। এই প্রস্তাব পাশ হচ্ছে 1947 সালে, 1947 সালের 22শে ডিসেম্বর। আর এই যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, এটাই পরবর্তীতে ভারতীয় সংবিধানের কি তৈরি হচ্ছে, প্রস্তাবনা তৈরি হচ্ছে। এটা পরবর্তীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তৈরি হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখবে তোমরা। কি বললাম, বুঝে গেছি? উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করছে জওহরলাল নেহেরু, কোথায় না গণপরিষদে। কবে? 1946 সালে 13ই ডিসেম্বর। এটা পাস হয়ে যাচ্ছে, মানে ধরে নেওয়া হয় এটা 46-এ গৃহীত হয়েছে, তবে বাস্তবে সর্বসম্মতিক্রমে পাস হচ্ছে কিন্তু 1947-এ 22শে ডিসেম্বর। এই সরি, এটা একটু ভুল লেখা হয়েছে আমার, এটা হচ্ছে 22শে জানুয়ারি হবে। কি বললাম, বুঝে গেছে? পরিষ্কার? এটা কিন্তু খেয়াল করবে, এটা ডিসেম্বর লেখা হয়ে গিয়েছিল, এটা জানুয়ারি হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের মুখবন্ধ কাকে বলা হয় বা প্রিফেস কাকে বলা হয়। মৌলিক অধিকারকে, প্রস্তাবনাকে, মৌলিক কর্তব্যকে না আইনসভা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রস্তাবনাকে কি বলা হয়, ভারতীয় সংবিধানের মুখবন্ধ বলা হয়। এখানে আরো একটা বিষয় তোমাদেরকে বলা, যে আর কি প্রস্তাবনা সম্পর্কে যে যে অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা অনেকগুলি উক্তি করেছে, সেই উক্তিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এটা ডব্লিউবিসিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উক্তি থেকেও কিন্তু কোশ্চেন আসে আর কি। ঠিক আছে, বুঝে গেল? নেক্সট
বলছে কততম সংবিধান সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযুক্ত হয়েছে? অপশন এ তে রয়েছে 42তম সংবিধান সংশোধনী, বি তে 51তম, সি তে 73তম, ডি তে 74তম সংবিধান সংশোধনী। আমরা জানি 42তম সংবিধান সংশোধনী কত সালে হচ্ছে? 1976 সালে। এই 42তম সংবিধান সংশোধনীকে কিন্তু বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন, কারণ এই সংবিধান সংশোধনীতে প্রচুর কিছু সংশোধন করা হচ্ছে আর কি, প্রচুর প্রচুর ভারতীয় সংবিধানের অনেক কিছু পরিবর্তন আনা হচ্ছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যে কারণে এই 42তম সংবিধান সংশোধনীকে মিনি কনস্টিটিউশন আকারেও কিন্তু বলা হয়। কি বললাম, বুঝে গেছি? আর 51তম সংবিধান সংশোধনী, আমি এটা একটুখানি আগেই আলোচনা করে দিলাম আগের কোশ্চেনে। এটা কত সালে হচ্ছে 51তম সংবিধান সংশোধনী? 51তম সংবিধান সংশোধনী হচ্ছে কিন্তু 1984-তে, 1984-এ। গুরুত্বপূর্ণ। আমি আগেরটা 61টা আলোচনা করছিলাম, কিন্তু 61টা কিন্তু হয়েছে 1988-তে। 61টা হচ্ছে 1988-তে, 61, ঠিক আছে? আর এটা হচ্ছে 51 1984-তে হচ্ছে কিন্তু। কি বললাম, বোঝা গেল? আর 73তম সংবিধান সংশোধনী খুব গুরুত্বপূর্ণ, যেখানে জানো যেটাতে রয়েছে কি পঞ্চায়েতি রাজ, ঠিক আছে? ত্রিস্তরীয় পঞ্চায়েতি, ঠিক আছে? আর 74তম সংবিধান সংশোধনীতে রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? ঠিক আছে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো টপিক রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেককেই আর কি আমাদের অত্যন্ত যত্ন সহকারে মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি এই যে এখানে আরেকটা বিষয় বলার, যে সঠিক উত্তর হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। আর এই যে 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনায় আরো দুটি শব্দ যুক্ত হয়েছে, সেই শব্দ দুটো কিন্তু তোমরা লিখে নাও। সেটা হচ্ছে কি? সেটা একটা হচ্ছে সমাজতান্ত্রিক, আর আরেকটা হচ্ছে কি অখণ্ডতা। এই তিনটে শব্দ কিন্তু প্রস্তাবনাতে কিন্তু যুক্ত হচ্ছে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট দেখি, বলছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক নিয়ে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে আলোচনা করা হয়েছে? পঞ্চম অধ্যায়, নবম অধ্যায়, একাদশ অধ্যায়, দ্বাদশ অধ্যায়। সঠিক উত্তর কিন্তু আমরা নেব অপশন সি, অর্থাৎ একাদশ অধ্যায়ে কিন্তু আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে? কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু আলোচনা করা রয়েছে একাদশ অধ্যায়। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে মানে একটা টপিক, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসেও পরীক্ষাগুলি। তারপরে ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে হাইকোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে? কি বলছে? পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়। এখানে সঠিক উত্তর কিন্তু আমরা নেব নবম অধ্যায়তে কিন্তু রয়েছে, হাইকোর্ট সংক্রান্ত বিষয়াদি আলোচিত রয়েছে নবম অধ্যায়ে। কি বললাম, বুঝে গেছি? তারপরে দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি মৌলিক কর্তব্যের ধারণাটি কোন ধারার অন্তর্গত? মৌলিক কর্তব্য, আমরা প্রত্যেকেই জানি মৌলিক কর্তব্য, এটা তো আমি একটুখানি আগে প্রিভিয়াস কোশ্চেনে ছিল। সেটা কি? 51, আচ্ছা অপশনগুলো দেখি। কত ধারায়? 1 থেকে 4 ধারায়, বি 5 থেকে 11 ধারায়, সি 12 থেকে 35 ধারায়, আর ডি 51 ধারায়। সঠিক উত্তর আমরা প্রত্যেকেই জানি অপশন ডি হবে, ঠিক আছে? আর এই জিনিসগুলোতে কি আছে? 1 থেকে 4 ধারায় কি আছে? ইউনিয়ন, ঠিক আছে? ভারতীয় ইউনিয়নের বিষয়টা কিন্তু বিস্তরে রয়েছে 1 থেকে 4 ধারায়। 5 থেকে 11 ধারায় কি আছে? নাগরিকত্ব। কি বললাম, বোঝা গেল? 12 থেকে 35 ধারায় কি আছে? 12 থেকে 35 ধারায় আছে না মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। এই হলো ব্যাপার। তারপরে নেক্সট দেখো, বলছে কত সালে জওহরলাল নেহেরু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব, প্রায় দুটো তিনটি কোশ্চেন প্রায় রিপিটই। দেখো, সেই উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করেন কত সালে? 1947 সাল, 1949, 1946, 1950। সঠিক উত্তর কত? 1946 সালে। 1946 সালে জওহরলাল নেহেরু উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করেন গণপরিষদে। কত সালে? আমি আবার লিখছি, সেটা হচ্ছে 1946 সালের কত না 13 ডিসেম্বর।
ঠিক আছে, আর এটা পাস হয়ে যাচ্ছে কত 1947-এর 22শে জানুয়ারি। কি বললাম বুঝে গেছি? প্রত্যেকটা কোশ্চেনের সাথে যতগুলো ইনফরমেশন দেওয়ার সম্ভব হয়েছে আমি সেগুলো কিন্তু দিয়েছি। তোমরা প্রত্যেকটা বিষয় নোট ডাউন করে নেবে। বুঝতে না পারলে কোনো টপিকের যদি এই টপিক রিলেটেড আরো তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। চলো, বিষয়টা হচ্ছে আজকে যতগুলি কোশ্চেন ছিল আজকের ক্লাসে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করলাম এবং যত ইনফরমেশন দেওয়া সম্ভব হয়েছে আমি সেগুলো কিন্তু দিয়েছি। ক্লাসটাকে খুব ছোট করেই করা হচ্ছে কারণ বেশি লম্বা ক্লাস তোমরাও দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবে। আমরা ওই জন্য ক্লাসগুলোকে ছোট ছোট করে নিয়ে আসছি যাতে তোমাদের আর কি অল্প একটু সময়ের মধ্যে একটু রিভিশন হয়ে যায়। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখতে থাকো এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলটি। থ্যাংক ইউ।